ফ্রেন্ডস, সত্যের একটা প্রভা আছে জানো তো। প্রথম থেকেই আমি তোমাদের বলি যে সত্য হচ্ছে শতপ্রভ। তাকে বলতে হয় না যে ওগো আমি আছি, ওগো আমি করেছি, এই দেখো আমার কথাটা সত্যি, এই যে প্রমাণ, এই দেখো এই জন্যে এই হয়েছে, ওই জন্যে ওই করেছি। সত্য আপনি আপ পরিস্ফুট হয়ে ওঠে। আর এই মেয়েটা সত্যিবাদী। এই মেয়েটার মধ্যে অদ্ভুত একটা ছেলে মানুষই এবং সততা আছে, যার জন্যে এর ব্লগ আমি 5 বছর তো দেখতামই। আর যার জন্যে যখন শুনলাম মাঝরাতে ওই লোকটা ভিডিও ছাড়লো, তখন আমার চ্যানেল ফ্যানেল কিছু ছিল না। চ্যানেল তো এই মেয়েটার উপর অত্যাচার হওয়ার পর ওই লোকটা যখন ব্লগ ছাড়লো, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর নিচে কমেন্ট করে করে যখন দেখলাম কিছু কমেন্ট ওরা নিতে পারছে না, ডিলিট করে দিচ্ছে, তখন তার এগুলোর মহিমা জানি না। এই চরিত্রহীনা মেয়ে ছেলেটা, তারপরে এই যে ডাস্টবিন, এমনকি এই খিস্তি, এদের কমেন্ট বক্সেও আমি কমেন্ট করে গেছি। বুঝতে পারছো তো? যখন দেখছি আমার প্রশ্নের জবাব কেউ দিতে পারছে না এবং যা জবাব দিচ্ছে তাতে আশ মিটছে না, বেশিরভাগ সময় ডিলিট করে দিচ্ছে, তখন এসে চ্যানেলটা খুলেছি। তোমরা অনেকেই বলো না যে টিনাকে কেন আমি সাপোর্ট করি। এই জন্য সাপোর্ট করি কারণ মেয়েটা থেকে ভুল হয়েছে, ডেফিনেটলি একটা ভুল হয়ে গেছে, কিন্তু মেয়েটা বাই হার্ট ও একটা অনেস্ট হিউম্যান বিইং, সত্যিবাদী একটা সৎ মেয়ে। একটা ভুল সে করে ফেলেছে, কিন্তু প্রত্যেক দিন বাড়িতে বসে সে চ্যাটিং করেনি। বুঝতে পারছো তো? 49 রুপিস নিয়ে সে চ্যাটিং করেনি, সে একটি ভুল করে ফেলেছে। সেই ভুলটার সঙ্গেই 6ই অক্টোবর থেকে সে ছিল। এমন নয় যে সেই ভুল মানে রণদীপ্ত বাবুর সঙ্গে সে কন্ট্যাক্টে ছিল, বেরিয়ে এসছে, তা নয়। ওদের মধ্যে কাট অফ হয়ে গেছিল। 6ই অক্টোবর আবার যোগাযোগ হয়েছিল। তারপরে এই নতুন লিগাল টিম যখন আসে, ছেলের আশা দেয়। একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি ডিয়ার ফ্রেন্ডস, না ওখান থেকে আমি আজকের টপিকটা নিয়ে আসবো, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তোমাদের মনে হচ্ছে তো আবার কেন ফ্ল্যাশব্যাকে যাচ্ছি? তো যাই হোক, 6ই অক্টোবর টিনার ফেসবুকে, আমি আছি তো ফেসবুক ফ্রেন্ড, তো আমি খেয়াল রাখি। 6ই অক্টোবর টিনা লিখলো যে এনার রিলেশনশিপ, 6ই অক্টোবর থেকে টিনা অফিসিয়াল রিলেশনশিপে মানে গার্লফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করলো রণদীপ্ত বাবুর। তারপরে এই যে নতুন লিগাল টিম এলো, বক এলো, বুঝতে পারছো তো? পুরনো লিগাল টিমে কিন্তু খুব ভালো কাজ করছিল, খুব ভালো কাজ করছিল, যতক্ষণ না সেগুলো না বলাই ভালো, তোমরা বুঝতে পারছো, যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু ভালো কাজ করছিল। এরাই খিস্তিকে এমন বাঁশ দিয়ে রেখেছে যে খিস্তিকে ডিভোর্সের শর্তর মধ্যে ঢোকাতে হয়েছে যে আমার কেস তুলে নিতে হবে। বুঝতে পারছো কেন আমি বলছি আগের লিগাল টিমকে কেন সারাহানা করি? এই জন্যেই করি। কিন্তু তারপরেই এসে গেল আলুর দম, লুচি আলুর দম এসে গেল, তারপরে সুতরাং টিনার মুখে তালা দিয়ে দিল। বুঝতে পারছো? এই সময় সব কথা তোমাদের এখানে বলতে পারছি না, বলবো না, কারণ আমার বক্তব্য হচ্ছে ওয়াইটিতে যা দেখবো সেটা এক্সপ্লেন করে তোমাদের কাছে পৌঁছে দেবো। শুধু অনেক কিছু জানলেও সেগুলো কিন্তু আমি বলবো না। একটা কথা শোনো, যে কিছু না বলেও বলার চেষ্টা করছি আর কি। এইবার কি হলো, যখন ওরা রিলেশনশিপে ছিল এবং আগের লিগাল টিম ছিল, এর আগে অবধি এই কথা টিনা ব্লগে নয়, টিনা শর্টসে একটি মাত্র ব্লগ আছে, তার লাস্টের দিকে কিন্তু ব্লগার নিজে অ্যাডমিট করেছে। তো তার আগে অবধি কিন্তু বেশ তাগড়া কাজে করছিল। তারপর পর বাচ্চার মাকে বোঝানো হলো, কারণ এই কথাগুলো আমার পর্যন্ত এসছে তো, যার জন্যই আমি বলছি আর কি। ওই জন্য একটু থেমে গেলাম আর কি, কিছু না বলে বোঝাবার চেষ্টা করছি আর কি। ব্যাপারটা হচ্ছে যে নতুন লিগাল টিম একে বাচ্চার আশা দিল। লিগাল টিম মানে কিন্তু উকিলেরা, লিগাল অ্যাডভাইজার মানে ম্যাডাম যেটা বলেছেন কথাটা সত্যি। ম্যাডাম যে কাজটা করছেন বা বক যে কাজটা করছে সেটা হচ্ছে লিগাল টিম নয়, সেটা লিগাল অ্যাডভাইজার। কারণ বক গিয়ে ইয়েতে লড়ছে না, কিন্তু সে টিনার টাকায় দিল্লি গেছিল, এটা ঘটনা। কারণ আজকে অনেক কথা বলার আছে এই নিয়ে, সঙ্গে থাকো, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, পুরনো লিগাল টিম কাজ করছিল, তারপরে ঢুকলো আলুর দমের হাত ধরে। যেই ঢুকলো তাদের হাবভাব চেঞ্জ হয়ে গেল এবং বাচ্চার মাকে বলল যে বাচ্চার কথা বলো না, বাচ্চাকে দেখতে যাওয়ার কোনো রকম চেষ্টা করো না, কারণ অনেক মা নাকি এইরকম নিজে ইমোশন কন্ট্রোল না করতে পেরে ওই রিকভারির দিনও বারবার কিন্তু বলে দেওয়া হয়েছিল বাচ্চার মাকে যে নিজের ইমোশন কন্ট্রোলে রাখবে। টিনা ভীষণ কন্ট্রোলড মেয়ে, তোমরা এতদিনে বুঝতেই পারছো। ওকে যেভাবে সাইবার বুলিং করা হয়েছে, অন্য কোনো মানুষের মেন্টাল হেলথ ঠিক থাকতো কিনা সন্দেহ। ওই যে বেচা সেকেন্ড বউকে বেচতে এলো টিনার বিয়ের আগে, চ্যানেলটায় বললো সে মেয়েটা যদি কিছু করে বসে, মানে দেয়ার ইজ সামওয়ান, ও মেনে নিল যে সেখানে কোনো মেয়ে আছে যাকে ও বাড়িতে পুষেছে। বুঝতে পারছো? যাকে নিয়ে কালীঘাটে গেছিল না, কোথায় গেল জানো, তারাপীঠে গেছিল, মেনে নিল সব জিনিস। বুঝতে পারছো? আর ওর দলের কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে তার বিয়ে হয়ে গেছে। বুঝতে পারছো? যদিও কিন্তু আইনত এটা অপরাধ, কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট বাইগামি পলিগামি কিছুকেই অ্যাকসেপ্ট করে না। যার জন্য বাচ্চাটাকে টিচারকে মাম্মাম বলতে শেখানো হলো দুটো পারপাসে। এক হচ্ছে আইনের হাত থেকে বাঁচা যাবে
এবং দর্শকদের আইওয়াজ দেওয়া যাবে, আর একটা লেটেন্ট মানে সাবডিউড, যেটা চোখের সামনে আসছে না, ছুপানো একটা আন্ডারলাইন পারপাস হচ্ছে টিনার মেন্টাল হেলথে আঘাত করা, নক করা। কারণ টিনা বড় আদর করে শিখিয়েছিল মাম্মাম ডাকটা, যেমন অনেক বাচ্চা মামনি ডাকে, এই যে সৌমালি তার মাকে মামনি ডাকে, ঠিক আছে, অনেক বাচ্চা মাম্মা ডাকে, বুঝতে পারছো তো। তো এগুলো মায়ের মনের একটা আকাঙ্ক্ষা। টিনা বড় আদর করে মাম্মাম ডাকটা শিখিয়েছিল, মা ডাকতেই তো শিখতো, না হলে ওর বাবা যখন তার ঠাকুমাকে মা ডাকে, নাচনি ঠাকুমাকে, তখন ও মানে মা ডাকতো। আচ্ছা, এখানে ফিরে আসি টপিকে। আগের লিগ্যাল টিম টিনাকে বলেছিল যে যখন রিকভারি করতে যাবে কোনো মতেই বাচ্চার কথা বলবে না বা দেখতে চাইবে না, তাতে কিডন্যাপিং এর কেস হয়ে যেতে পারে। এই কথাগুলি কিন্তু আমার পর্যন্ত এসছে, যে আগে বহু মা আছে এরকম কেস আছে, আবেগকে কন্ট্রোল করতে না পেরে বাচ্চা করে ইয়ে করেছে, কোর্টের অর্ডার ছাড়া। কোর্টের লিখিত অর্ডার হাতের মধ্যে থাকবে, যেটা দেখানো যাবে, সেই রকম জিনিস ছাড়া যদি, যেহেতু বাচ্চাটা এখন বাবার কাস্টাডিতে আছে, উইদাউট এনি আইনি পারমিশন মা যদি বাচ্চাকে দেখতে চায়, অনেক সময় মাকেই ধরে নাকি ওই কিডন্যাপিংয়ের কেস ফেস এগুলো হয়ে যায়, বুঝতে পারছো তো। এইরকম টিনাকে বলা হয়েছিল। এবার 7-8 মাস ও বাচ্চার কথা বলেনি, যেটা এখন ওর একজনের ঢাল হয়ে দাঁড়িয়েছে। সেই যে কোনো কাজ করেনি, কিছু কথায় এগিয়ে দেয়, যে ওই 7-8 মাসের যে না বলা, ওইটা বড় প্রবলেম করছে কোর্টে কাছারিতে। প্রথম কথা হচ্ছে 7-8 মাস বাচ্চার কথা বলেনি, মানে ওয়াইটিতে বলেনি। এটা আইনের চোখে কতটা গ্রাহ্য কিন্তু আমি জানি না, কারণ আমি আইনজ্ঞ নই। দ্বিতীয় কথা, 7-8 মাস বাচ্চার কথা বলেনি জেনে সেকেন্ড দল এসছিল। ফার্স্ট লিগাল টিমকে, আমি কি বোঝাতে পারছি আমার টপিকটা? ফার্স্ট লিগাল টিমকে বাতিল করে সেকেন্ড লিগাল টিম যখন এন্ট্রি মারলো, তখন তারা সবটা জানতো যে 7-8 মাস মা স্পিকটি নট ছিল, বাচ্চার কথা বলেনি, সে চুপ ছিল। তা সত্ত্বেও তারা মাকে আশা দিয়েছিল বাচ্চা এনে দেবো, বুঝতে পারছো, বাচ্চা এনে দেবো, সব জেনে শুনে বলেছিল। না হলে একটা ব্লগার, সে কখনো বলে তার ব্লগে, আমি সব থেকে প্রথমে বলেছিলাম যে এই সংস্থাগুলো পাশে এসে দাঁড়িয়েছে, কারণ আমি যেটা জেনেছিলাম, আমাকে যেটা দেওয়া হয়েছিল আমি সেটাই বলেছি। এরা পাশে এসে দাঁড়িয়েছে এবং এরা বাচ্চা এনে দেবে। প্রথমে জানা গেল যে যেহেতু ভোট চলছে, দেশটা নির্বাচনী কমিশনের হাতে চলে গেছে, সুতরাং এই সময় কোনো এসডিও বা কোনো রকম সরকারি পদাধিকারীর কোনো ইয়ে থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, সুতরাং ভোটটা হয়ে যাক। তো এইরকমভাবে কত ভোট হয়ে গেল, 5 বছরের পরে হয়তো সেকেন্ড ভোটও এসে যাবে। তো যাই হোক, এইটা একটা ছোট ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে 2রা সেপ্টেম্বর, সরি বারবার অক্টোবর বেরিয়ে যায় মুখ দিয়ে, 2রা অক্টোবর গার্জেনশিপের কেস হয়েছে। গার্জেনশিপের কেসের প্রোটেকশন স্বরূপ সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে এই কারণেই যাওয়া হয়েছে যাতে গার্জেনশিপের কেসটার উপর, যেটা লজিক্যাল, গার্জেনশিপের কেসটাকে কোনোভাবে হ্যাম্পার না করা যায়, স্টে অর্ডার না আনা যায়, হেন বুঝতে পারছো তো। কারণ লোয়ার কোর্টে যদি কেস হয়, তাকে অর্ডার দিতে পারে হায়ার কোর্ট থেকে যদি স্টে অর্ডার ধরো কেউ নিয়ে গেল, তাকে কন্ট্রোল কে করবে? সুপ্রিম কোর্ট, বুঝতে পারছো তো। এই গার্জেনশিপের কেসটাকে যাতে প্রোটেক্ট করা, ঢাকা দেয়া, সেই প্রোটেকশনের জন্য তোমার সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বক গেছিল, বক দেখিয়েছে, সে প্লেনে উঠছে, বুঝতে পারছো। আচ্ছা, এইবার এই পর্যন্ত তোমরা জানো, এই পর্যন্ত বলা হয়ে গেল। এইবার দেখো, কাস্টাডি কেস প্রথম থেকে করা হবে না, আমরা কিন্তু জানতাম। তার কারণ হিসেবে বলা হয়েছিল যে কাস্টাডি কেস, এবং আমি নিজেও খোঁজ নিয়ে জেনেছি, কাস্টাডি কেস খুব লেন্দি কেস। মার হাতে অ্যাডভান্টেজটা রয়েছে। মার হাতে কোন অ্যাডভান্টেজটা রয়েছে? যে বাচ্চাটা মাইনর, 7 বছরের নিচে হলে মার হাতে একটা অ্যাডভান্টেজ থাকে। মায়ের অধিকার কোনোদিনই যায় না, কিন্তু মায়ের একটা অ্যাডভান্টেজের ব্যাপার থাকে। তো কারণ 7 বছরের নিচে বাচ্চার মায়ের দরকার, ফাদারের অতটা দরকার নেই। ফাদারের কখন দরকার? যখন বাল্কে পয়সা ইনভেস্ট করা বা কেরিয়ারের ব্যাপার আসবে, যেমন 18+ হয়ে গেলে যখন বাচ্চাদের কেরিয়ার চুজ করার ব্যাপার হয়, সেই সময় পয়সা করি বা গার্জেনশিপের দরকার হয়, সেই সময় ফাদারের দরকার। যার জন্য লটা, এই বহু উদাহরণ তোমাদের আমি আগে প্রিভিয়াস ভিডিওগুলোতে দিয়েছি, মহামান্য আদালতে ডিফারেন্ট বিচারপতির ইয়েগুলো তোমাদের দিয়েছি, যে মা যেখানে বলে দিচ্ছে আমি স্কুলে নিয়ে যেতে পারবো না, তবু বিচারপতি মহোদয় বলছেন সোমবার স্কুল খুলবে, আজ শুক্রবার, তাহলে এই 3টে দিন অন্তত বাচ্চা মায়ের কাছে থাক। তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে প্রেফারেন্স। এবং বিচারপতি মহোদয় বাবাকে বলছেন ক্যাজুয়ালি, পরে তো উনি লিখিত দেবেন, যে তুমি ওকে কিছু টাকা পয়সা দাও। ভিডিওটা আছে, সুতরাং ডিজিটাল প্রুফ আমি দিতে পারবো। এই অবধি হলো। আচ্ছা, সত্যের কথা কেন বললাম জানো? এই মেয়েটি সত্যবাদী, এর একটি ভুল হয়ে গেছে। কারণ যে লোকটি ওইখানে দেখলে তো লোকটির পরিবারও কিরাম তোমরা দেখতে পাচ্ছ। বউ বেছে বেছে নিজের শখ পূরণ করছে, বুঝতে পারছো। গাড়ির মধ্যে চশমা এঁটে বসে আছে, কিন্তু 2খানা রুটিতে তার বাবা এবং বাড়ন্ত বাচ্চা খাচ্ছে। ঠাকুমা এতগুলো রুটি করে এনেছে, বাবা দেখলো অনেকগুলো রুটি আছে, আমি গিলবো, তুমি দাদার সঙ্গে খাও। 2খানা রুটি দিয়েছে, 2খানা, তার থেকে ছড়ে, যেরকম টিনা সুন্দরীকে দেয় সেরকম ছড়ে দিচ্ছে। ঠাকুমা গিয়ে কিন্তু কড়াক শাড়ি পরে, কড়াক বলছিল না একজন,
গোলালু সেই রকম কড়ক শাড়ি পরে আর রোদ চশমা পরে পৃথিবীর সামনে, তোমাদের কজনের ঠাকুমা দিদা এরম করে গো, পুরো পৃথিবীর সামনে ঠমকা লাগাচ্ছে, পুরো পৃথিবীর সামনে, দুনিয়ার সামনে। টিনার ঠাম্মি কিন্তু বাড়িতে কীর্তনের তালে, ওইরকম নোংরা হিন্দি সিনেমা গানের তালে নয়, কীর্তনের তালে একটু হাত পা নাচিয়েছিল বলে, হাত পা হিলিয়েছিল, কীর্তন ভজ গোবিন্দম গহ গোবিন্দম এই ধরনের যে ভগবানের গানগুলো হয় বা বাবাজির ভজন মানে হচ্ছে শিবজির ভজন, সেইগুলো তালে তালে উনি একটু নেচেছিলেন বলে উনি পারেন নাচতে, তাকে নাচনে বালি পর্যন্ত বলেছে। তো যাই হোক, এইবার ফিরে আসি আজকের টপিকে। ঢ্যাপঢাপানি স্টকার লাগিয়ে কি করে নিল, অরেঞ্জ সুটকেস দেখতে পেলে? আচ্ছা, আজকে ভারী মজাদার কথা ব্যাপার স্যাপার হয়েছে। টিনার কন্ট্রোভার্সি দিল দেখলে? অ্যাকচুয়ালি ও জেনে বুঝে দেয়নি, কিন্তু যে থামনেলটাতে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া আছে। দাদা দিল্লিতে এসছে, আমি ভাবলাম যে দেখো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি এটা 100% সত্যি, এটা ঢ্যাপঢাপানির মতো না, এটা সত্যি। তোমরা অনুমান লাগাও, কিছু অনুমান সত্যি হয়। সুপ্রিম কোর্টের যে কাজটা সেটা রণদীপ্ত বাবুকে দিয়ে হবে না, সেটা একটা মানুষের দরকার যে ওই কাজগুলো জানে। সুতরাং বককে যখন পোষা হয়েছে, পয়সা দিয়ে বক গেছে ওখানে, বুঝতে পারছো? সে প্লেনে ওটার ভিডিও দেখিয়েছে, বুঝতে পারছো? বককে রাখা কিসের জন্য হয়েছে? এইসব কাজের জন্যই তো রাখা হয়েছে, সেই মার্চ থেকে বোধহয়, মার্চ না এপ্রিল থেকে বোধহয়, ভোটের সময় থেকে। তো বক যখন রয়েছে লিগাল অ্যাডভাইজার হিসেবে, সে গেছে ওখানে, বুঝতে পারছো? তো কাজকর্ম করে ফিরে এলো। আচ্ছা, ওখানে বললো দাদা, দাদা মানে ও দিল্লিতে, অ্যাকচুয়ালি এক্সাক্ট জায়গাটার নাম বলে দেবো, বলাটা ঠিক হবে না, কারণ এরকম ঢ্যাপঢাপানি চতুর্দিকে ছড়িয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে দিল্লিতে ওর আত্মীয় থাকে, এক্সাক্ট জায়গাটার নাম আমি জানি কিন্তু বলছি না, আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা জায়গায় ওই টিনার ছোট পিসির বিয়ে হয়েছে, বুঝতে পারছো? তো দিল্লিতে কিন্তু ওর অনেক আত্মীয় থাকে। তো এক দাদা এসছেন, এদের তো আর সেই ইয়ের মতো বেচারামের মতো ব্যাপার স্যাপার নয়, খালি হাতে লো কোয়ালিটির গিফট অনেক বলার পর খুঁজে পেতে এরা সস্তা দরের গামছার মতো কিছু একটা দেয়া, বুঝতে পারছো? তো এরা আত্মীয় স্বজন নিয়ে চলে, আত্মীয় স্বজনের জন্যে ওই তো দেখলে পিসেমশাইয়ের জন্য শার্ট কিনলো, তারপরে এর আগেও দেখেছো দাদার বাচ্চার জন্য ছোট ছোট ফ্রক কিনেছে বরুণ কাকুর কাছ থেকে। এরা আত্মীয় স্বজনের জন্য হাত বাড়িয়ে রাখে, সবাইকে নিয়ে চলে, ভরপুর পরিবার। ওই জন্যই তো বলছি বাচ্চাটা এখানে অনেক বেটার মানুষ হবে। আচ্ছা, তারপরে কি ব্যাপারটা শোনো, ওখানে টিনার দাদা এলো, পিস্তুত দাদা না মাস্তুত দাদা কি একটা বললো না, দাদা, দাদার মেয়ের মিষ্টি। এইবার দাদা কে পেয়ে গেলাম, যেই দিয়েছে, আমার তো মনে হয়েছিল বককে দেখাবে, কারণ বক এখন আত্মপ্রচারে খুব এগিয়ে এসছে, কারণ তার ব্যাপারটা, তার আসলি আর যেটা সেটা ধরা পড়ে গেছে, বুঝতে পারছো? তো এইবার তো আমি ভেবেছি বককে দেখাবে, এইরকম একটা কনফিউজিং টাইটেল অটোমেটিক্যালি হয়ে গেছে। ও কিন্তু দাদাই লিখেছে, কারণ ভদ্রলোক তো দাদা, এবং ভদ্রলোক কিন্তু ওই ট্রলিটা, ওই অরেঞ্জ কালারের ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছিল, আর আমার যে কি নস্টালজিক লাগছিল, মানে চোখ ফেটে জল আসছিল। টিনার আজকে ব্লগটা দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি ঠিক এইভাবেই আসি দিল্লি টু কলকাতা, আমি ঠিক রাজধানীতে আমি নয়, আমরা এইভাবেই আসি, ওই সেই চা খাওয়া, ওই সেই ব্রেড অমলেট নেওয়া, দু ধরনের ইয়ে দেয়, নন ভেজ আর ভেজ। নন ভেজ হলে একটা ভেজ কাটলেট গোল মতো দেয় পাউরুটির মাঝখানে রেখে খাওয়ার জন্য, আর নন ভেজ হচ্ছে ওই অমলেট দেয়। খাওয়া দাওয়া সব অদ্ভুত লাগছে, যেন চোখ ফেটে জল আসছে, মনে হচ্ছে যাবো, এই পৌঁছে যাবো বাড়ি, গিয়ে দেখবো মা দাঁড়িয়ে আছে চৌকাঠে। তো যাই হোক, পুরো রাস্তাটা এলাম টিনার সঙ্গে সঙ্গে, কানপুরে থামলো। কানপুরে অনেক সময় আমরা নামতাম, কারণ রাজধানীতে এই লাস্ট যখন গেছি তখনও উঠতেই ওরা একটা করে বিসলারি দেয়। তো জলটা এমনি বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, প্লাস রাজধানীতে বিসলারি দেয়, যার জন্য অতটা লাগে না। তবু বাড়ির যে বোতলগুলো অনেক সময় খালি হয়ে যায়, ওই জন্য আমরা স্টেশনে নামি, বা একটু বিস্কুট, একটু ইয়ে, সবসময় তো আর ট্রেনে দেওয়া খাবারে। অবশ্য রাজধানীতে গেলে তোমার খাবার বেশি কিনতে লাগে না, কারণ ওরা টাইম টু টাইম ওয়েলকাম স্ন্যাক্স দেবে, তারপর ধরো তোমার ডিনার দেবে, যেতেই ডিনার হয়ে যায় রাত্রের মধ্যে। আর ট্রেনের মধ্যে থাকা তো খিদে টিদে বিশেষ পায় না, সকালে ব্রেকফাস্ট, আর যেরকম হয়, এমনকি লেট হলেও পর্যন্ত ওরা হালকা ফুলকা কিছু দেয়। লাস্ট টাইম যখন বাপির শ্রাদ্ধের সময় আমরা ফিরে এলাম, যথারীতি হাজব্যান্ড গেছিল কিন্তু আগে চলে এসছে, ও তো 12 দিন থাকতে পারবে না। আমি পুরো কাজ মিটিয়ে যখন এলাম, লেট হয়েছিল বলে আমাদের খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি, পিকল, মানে হট করে বানিয়ে দেয়া, বুঝতে পারছো? তো শুকনো স্ন্যাক্স যদি ওদের কাছে পড়ে থাকে তো দেয়, মানে বেঁচে থাকে। অত পিপল তো, অত পাবলিক, সকলের জন্য পর্যাপ্ত পরিমাণ যদি থাকে, প্যান্ট্রি থেকে ব্যবস্থা করে, তো সেবারে খিচুড়ি দিয়েছিল লেট হচ্ছে বলে। তো যাই হোক, পুরো নস্টালজিক লাগছিল ব্যাপারগুলো। আর আমি তো জানি রাজধানীতে কোথায় থাকে জিনিসপত্রগুলো, কি বলবো, কত ঘটনা মনে পড়ে যায়, যাকে ভিডিও সেটা বলা যায় না। তো অরেঞ্জ ইয়েকে দেখতে পেলে, অরেঞ্জ লাপাতা টলি, ওই যে লাপাতা ট্রলিকে দেখতে পেলে? টিনার দাদা নিয়ে যাচ্ছিল আগে ট্রলি ব্যাগের ওপর জিনিস রেখে। তো স্টকার লাগিয়ে কি হলো, টিনা আজকে কোচ নাম্বার B1 ওদের দিয়েছিল, তারপরে ও দেখতে ভুল করেছে B11, ওটা B11
কি অবস্থা, ট্রেনের টাইমের মধ্যে পৌঁছে গেছে, তাই না হলে কি কেলেঙ্কারি হতো ভাবো। টিনা ভয় পেয়ে বলছিল ভেতর দিয়ে যাবে, সত্যি ভেতর দিয়ে যেতে একটু টাইম লাগে, কারণ ওই প্যাসেঞ্জারের ইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো অ্যাকচুয়ালি এই যে মেয়ে ছেলেটা এ না লোকাল ট্রেনে চড়েছে, সমস্ত ওই যে মাথায় করে পুঁটলি বেঁধে বাড়ি থেকে নিয়ে যায়, পায়ের কাছে বসিয়ে রাখে, সেই রাম জিনিস। দূরপাল্লার ভালো ট্রেন টেনে চড়েনি, রাজধানীর ফেয়ার অনেকটা, তো ওই জন্য চড়েনি, যার জন্য জানে না লাগেজটা কোথায়। লাগেজটা দেখতে পেলাম না, ওটা দীপ্তবাবু নিয়ে এসছে। এখন তো তাপ্পি দেবে, সমস্ত মিথ্যাবাদীরা পরে তাপ্পি দেয়। তো দেখছো তো, এই জন্য আমি টিনাকে প্রথম থেকে সাপোর্ট করেছিলাম। টিনার মধ্যে অদ্ভুত একটা সত্যবাদিতা আছে, অদ্ভুত একটা সত্যবাদিতা আছে, যেটা বলে ও অনেক সময় নিজের বিপদ টেনে আনে। ও যদি না বলে অনেক সময় ও সেফ থাকে, কিন্তু সব কথাও সত্যি সত্যি বলে দেয়। আচ্ছা, ওখানেও আমরা দেখলাম B11-এ, আচ্ছা দুজন দাঁড়িয়েছিল শিয়ালদায়, জানো তো। একজন হচ্ছে সেই পেঁচানির ঠাকুমা যে মোহর লাগিয়েছিল, যে পেঁচানি ডিভোর্সি, মনে আছে? আর একজন তো এই ঢ্যাপঢ্যাপানি। এদের কিন্তু দুজন দেখেছে, মানে দুজন দর্শক দেখেছে। কারণ ওই যে 13 নম্বর প্ল্যাটফর্মে টিনা এসছে, ঠিক 13 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিট দিকে একজন 13 নম্বর প্ল্যাটফর্মেই ছিলেন, আর একজন 13 নম্বরের ঠিক অপোজিট দিকে দাঁড়িয়েছিলেন। তো টিনা আসা অব্দি ওনারা দাঁড়াননি, কারণ ওনাদের দূরপাল্লার ট্রেন ধরতে হতো, কিন্তু ওই দুজনকে দেখেছে। বুঝতে পারছো তো? এবার প্রত্যেকে তো পরিবারের সঙ্গে যাচ্ছে, তারা তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যে মাথায় সবসময় খিচখিচ করবে যে এই তথ্য পেলাম। ওনারা আনন্দ করতে করতে উঠে যখন ট্রেনটা ছাড়ছে, তখন দুজনেরই মাথায় ক্লিক করেছে, আরে একটা ক্লিপিং নিয়ে রাখলে হতো। তো এই দুজন পৌঁছে গেছিল, কি লাভ এসব করে তো আমি বুঝছি না। এই তো টিনা আজকে ভিডিওতে সব দেখিয়ে দিল। আর কি জানো তো, সেই ছোট্টবেলা থেকে এই শ্লোকগুলো শুনে শুনে বড় হয়েছে। ব্রাহ্মণ পরিবারের মেয়ে, ব্রাহ্মণ পরিবারে বিয়ে হয়েছে। ওই যে শ্লোকগুলো, দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে যে বান্ধবা, নপস্য আমি কোত্র দেশ ও যত্র ভাতা সহোদর। লক্ষণ বর্জনের পর ভগবান শ্রীরামচন্দ্রের মুখে এই শ্লোকটি ছিল, বাল্মীকি রচিত রামায়ণে আছে। ভাই দেখলে সহোদর ভাই ইয়েতে পৌঁছে গেছে শিয়ালদায়, গাড়িতে চড়িয়ে দিয়ে চলে এলো। আর দ্বিতীয় কথা, মা দেখলে, মায়ের কনসার্ন দেখলে তুই আবার শিয়ালদায় আসবি, আবার সে শিয়ালদায় আসবে। ঠিক এই কথাগুলো আমারও মনে হয়। চীনাদের পরিবারটা দেখে একটা তোমার আমার মতো স্বাভাবিক পরিবার মনে হয় না? যে নাকি বাবা পড়ে রইলো পুরো বাড়িতে, ব্লগে বলছে সে অসুস্থ, মা পিঙ্ক শাড়ি পরে গাড়ির মধ্যে রোজ চশমা লাগিয়ে সানগ্লাস লাগিয়ে। অ্যাকচুয়ালি চাষ নেই, কালচার নেই। এখন বউ বেঁচে বেঁচে দুটো পয়সা হয়েছে, তার থেকে আব্বা কেউ গিফটে দিয়েছে, সানগ্লাস পেয়েছে। এবার সেই বলে না, আকেলে পেয়েছে ঘটি জল খেয়ে লুটোপটি, মানে কাঙাল শাকের ক্ষেত দেখেছে, কাঁচাই খাচ্ছে। মানে বলে না, কাঙালকে শাকের ক্ষেত দেখানো, এদের অবস্থা তাই হয়েছে। কি গাড়ির মধ্যে, ট্যাক্সির মধ্যে ওই ইয়ে পড়েছিল, ওর নামটা কি, বেচারাম সানগ্লাস পরেছিল। আর সানগ্লাস পরে দুনিয়া ভরের লোকের সামনে বাবা কি ঠুমকা। নাতিকে নাকি খাওয়াবার জন্য খেটে খেটে আধমরা হচ্ছে। আর একটা চরিত্রহীনা মেয়ে ছেলে আজকেও টিনার ঠাম্মিকে বদনাম করেছে। ঠুমকা লাগালো ওই বুড়িটা, আর নাম হচ্ছে টিনার ঠাম্মি। তার উপর নাকি টিনার ঠাম্মির আত্মা ভর করেছে। একে একবার জিজ্ঞেস করো তো, এ যখন চ্যাটিং করে এর উপর কার আত্মা ভর করে? এরই আত্মা বোধহয় টিনার উপর ভর করেছিল, যার জন্য ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো করে ফেলেছিল। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো টিনা সব কথা বলে দিল তো, এবং আমি যেগুলো বলেছি সেগুলো মিলল তো। আই টোল্ড ইউ, বলি বাচ্চাদের মতো বলেছিলাম না যে একটা যেমন ফ্লাইট এলে একটা জেট ল্যাগ হয়। আমরা যাই যেটা দিল্লি টু কলকাতা, সেটা হচ্ছে 2 ঘন্টার ফ্লাইট, ওতে কিছু হয় না। কিন্তু ধরো তুমি এই অস্ট্রেলিয়া গেলে বা যেখানে 2 দিনের জার্নি, সেখানে প্লেনে বসে গেলে একটা জেট ল্যাগ হয়। ট্রেনে আসলে ঠিক ওই রকম হয়। আমাদের সাংঘাতিক ব্যাপার হয়। মানে আমাদের কিরম হয়, ধরো এসেই লিভোকে যেতে হবে, মানে আমার ছেলেকে হয়তো যেতে হবে ইউনিভার্সিটি, ছাড়ান ছুড়ুন নেই, কল এসে গেল ম্যাডামের যেতেই হবে সেদিনই, এমন একটা কাজ আছে, হিলছে এরকম করে। আমি নিজে চান করতে গেছি, আমি এরকম হিলে যাচ্ছি, কিন্তু ছেলে তৈরি হয়ে বেরিয়ে গেল। সুতরাং এই এক্সপিরিয়েন্সগুলো আমার আছে। ওই জন্যই আমি বললাম, আমি যেগুলো আগে বলেছি টিনার ব্লগে, এখন দেখতে পাচ্ছ তো, ওর অফ ফাইল একাঠা করে রেখেছিল, ধীরে ধীরে এডিট করে দিচ্ছে। আমি তোমাদের বলেছিলাম না, ও একদিন ব্লগ বাদ দেবে, কারণ ও এডিট করে উঠতে পারবে না, পারা যায় না। তার উপর কন্টিনিউ জার্নি, রাজধানী বলে অনেক কমফোর্টেবলই গেছে, কারণ এসি প্লাস রাজধানীটা একটুখানি, মানে এসিতে গেলে একটু কমফোর্টেবল থাকে, সমস্ত জিনিস হাতের গোড়ায় দিয়ে দিচ্ছে ওরা, সিট টিটগুলোও ভালো। তাছাড়া ওই যে ট্রেনের দুলুনিটা, ওটা সহজে যায় না। তাহলে একদিন ব্লগ দিল না, ওই জন্যই দিল না। আচ্ছা, 2রা সেপ্টেম্বর গার্জেনশিপের ইয়ে হয়েছে, তোমাদের বলেছি। কাস্টাডি কেস করাটা কিন্তু মূর্খামি, কারণ কাস্টাডি কেস করলে বা বাচ্চা পেতে পেতে 3-4 বছর মায়ের যে অ্যাডভান্টেজ সেটা নষ্ট হয়ে যাবে। টিনাকে সেকেন্ড যে লিগাল টিম, তারা আশা দিয়েছে, টিনা আমাদের আশা দিয়েছে, দর্শকদের আশা দিয়েছে। এবং সব থেকে ভালো লাগছে টিনার এই পারিবারিক বন্ধনটা। দাদা এলেন, ওদের তুলে দিতে এলেন, কিন্তু দাদা নিজে গেলেন না ওই গাড়ি করে, মানে ওনার ওখানে কাজ আছে, বুঝতে পারছো? ওদের শুধু তুলে দিতে এসছে এই রোদে গরমে। কলকাতার কি হিউমিড ওয়েদার, হিউমিডিটি। তোমরা কলকাতার লোক যারা এখনো আছো, আমি কলকাতার লোক, কিন্তু আমি বহুদিন ছাড়া। আর আজকে টিনার ব্লগ দেখে না আমার চোখ ফেটে জল আসছিল যে আমার তিলোত্তমা কলকাতা। তো যাই হোক,
আরেক তেলা তো আমার জন্যও তো বুকটা ফাটছে। যাকে, তো ফিরে আসি টপিকে। তো ব্যাপার স্যাপারগুলো এই হচ্ছে, এতদিন কিচ্ছু হয়নি, বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি হয়েছে, সেগুলো আমিও জানি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। 2রা সেপ্টেম্বর গার্জেনশিপ ইয়ে হয়েছে, ওই বাচ্চার সঙ্গে একটু টাইম কাটাবার ব্যবস্থা, জন্মদিনে বাচ্চাটাকে এনে দেওয়া হবে, বা 1 ঘন্টা হয়তো মাকে দেখতে দেওয়া হলো। ওই ম্যাডাম যেটুকুর পারমিশন দিয়েছেন, আমি তোমাদের বলছি, অনুমান করে বলছি, কিন্তু এটাই হবে। ম্যাডাম লাইফে যেটুকু পারমিশন দিয়েছেন ঠিক সেইটুকুই হবে, কারণ ম্যাডাম কিন্তু কাজের লোক। ম্যাডাম ভুলের সাথ দিচ্ছেন, গালাতে সাথ দিচ্ছেন, কিন্তু উনি যার সাথ দিচ্ছেন তার সাথ কিন্তু দিচ্ছেন, বুঝতে পারছো? তো এখন মার বুকের ভেতর যে খালিপনটা হয়েছে, মা নিশ্চয়ই নড়ে চড়ে বসবে, দেখা যাক কি হয়। তো মিথ্যেবাদী ঢোল ফেটে গেল, তো ফেটে গেল ঢ্যাপ ঢ্যাপানি ঢোল, বলো হরি বল হরি বল। সি ইন দ্য নেক্সট ভিডিও।